আমরা বলছি আমরা আপনাকে কি বলবো না যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো, কারণ কলকাতার লন্ডন মানে দরকারই নেই। কলকাতা কলকাতার মতোই থাকবে, কলকাতা ভালো কলকাতা হবে। আমরা এটা বলবো না। অনেকে যে প্রচার করে বেড়াচ্ছে যদি সিপিএম ক্ষমতায় আসে, লাল ঝান্ডার লোকেরা ক্ষমতায় আসে, তাহলে যা ভাতা টাতা পাচ্ছ সব ভাতা বন্ধ করে দেবে। একটা ভাতাও বন্ধ হবে না, কিন্তু যেটা বন্ধ হবে তাহলে পুরোহিত ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, ক্লাবে ক্লাবে গিয়ে যে পুজো করার জন্য টাকা দেওয়া, এগুলো আমরা বন্ধ করে দেবো। রাজ্যে প্রায় 34 বছর ক্ষমতায় থাকবার পরে এখন বামেরা বিধানসভায় একেবারে শূন্য, এবং সেই শূন্যের জট কাটাতে এই রাজ্যে তাদের রাজনৈতিক জমি ফিরে পাওয়ার জন্য বামেরা তাদের লড়াই আরো তীব্রতর করে তুলেছে। এবং সেই লড়াইতেই প্রথম সারিতে রাখা হয়েছে তাদের তরুণ তুর্কি, তাদের তরুণ ব্রিগেড। তাদের মধ্যে অন্যতম দীপশিখা ধর। দীপশিখা ধরকে তারা এই দমদম উত্তর কেন্দ্র থেকে তাদের এস হিসেবে ইউজ করছে। তুমি এবার দমদম উত্তর থেকে দাঁড়িয়েছো, এমন কি কি ইস্যু তুমি হাইলাইট করবে? এখানে প্রাইমারি তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, নিকাশির একটা খুব বড় সমস্যা আছে। তুমি দেখবে ম্যাক্সিমামটাই ওপেন ড্রেন, প্রচণ্ড মশা, দুর্গন্ধ, খোলা আবর্জনা, খোলা ড্রেন, এই পুরো পরিষেবা একটা। দ্বিতীয়, ওখানে একটা পুরো হাসপাতাল আছে যেটাতে বেড আছে কিন্তু ডাক্তার নেই, পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট নেই, সেটা আমাদের সেকেন্ড ইস্যু। অ্যান্ড থার্ড ইস্যু, এখানে প্রচুর হোম বেসড ইন্ডাস্ট্রিজ রয়েছে, ব্যাগ কারখানা, জামা কাপড়ের কারখানা। আমরা এই মানুষগুলোর কথা আমাদের এজেন্ডাতে, আমাদের ভাষ্যে, আমাদের ন্যারেটিভে আরও বেশি করে তুলে আনতে চাই। দিদি, তুমি অ্যাক্টিভলি ছাত্র পলিটিক্স করেছো, এবার তুমি একেবারে নির্বাচনী পলিটিক্সে এসছো। এটা প্রথম, মানে এটা তৃতীয়বার তুমি দাঁড়াচ্ছ, এবার কি তুমি আশাবাদী? দেখো, আমরা তো আলটিমেটলি একটা পলিটিক্সকে অ্যাডভান্স করার জন্য রাজনীতিতে আসি। আমরা আশা করব আমাদের পলিটিক্স জয়ী হবে। আমরা আশা করব যে মানুষের জন্য আমাদের লড়াই, সেই মানুষকে ফাইনালি আমরা একটু রিলিফ দিতে পারবো। এই যে উনি বললেন যে কথাটা, যে আমরা চাই, আমরা চাই ওনার চাওয়াটা সম্মান পাবো। জেনারেল কনসেনসাস একটা আছে যে বামেরা তো এবারও ভোট পাবে না, ভোট দিয়ে কি লাভ? তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? আমরা এটাই বলবো যে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আপনারা দেখবেন 2021 থেকেই লাগাতার যা ইলেকশন হয়েছে, ইনক্লুডিং পঞ্চায়েত ইলেকশন, আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে। পঞ্চায়েতে বেশ খানিকটা জাম্প করেছিল। ফলে আমাদের মনে হয় মানুষ যদি ভরসা রাখেন, আমরা তো একটা আপওয়ার্ড গ্রেডে রয়েছি, সেটা ঠিক হতে পারে। যদি বিজেপির আমরা দেখি 19-এর পর থেকে 21 থেকেই কিন্তু ক্রমাগত তাদের ডিপিং, তারা কিন্তু কমছে। ফলে যারা কমছেন তাদের সঙ্গে থেকে লাভ নেই, যারা একটু একটু করে এগোচ্ছেন তাদের বরং হাত মজবুত করি, একসাথে আমরা চোর ডাকাতদের জেলে ভরবো। তুমি বিজেপির কথা বললে, বিজেপি তো বারংবার বলছে বামেদের যদি আপনারা ক্ষমতায় আনেন তাহলে আপনাদের পুজো করতে দেবে না। এটা কিভাবে কাউন্টার? বামেরা 34 বছর তো পশ্চিমবঙ্গে ছিল, ধুমধাম করে। তুমি কোন পুজো ছিল বলো যেটা হয়নি? তো অনলি ডিফারেন্স ইজ আমাদের সময় পুজো হতো, পুজোকে কেন্দ্র করে দাঙ্গা হতো না। কোনো দুর্গা পুজো থেকে কোনো এলাকায় দাঙ্গা হয়েছে কেউ বলতে পারবে না, কোনো সরস্বতী পুজো থেকে কোথাও দাঙ্গা হয়েছে কেউ বলতে পারবে না, কোনো ঈদ মহরম থেকে কোথাও দাঙ্গা হয়েছে কেউ বলতে পারবে না। কারণ সরকারের কাজ ছিল সেইটা। পশ্চিমবঙ্গের এখনের যে সরকার, সে সেটা করতে ফেল করেছে। প্রার্থী ভালো লেগেছে মা? প্রার্থী হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, ইয়ংদের দরকার, ইরা জেনারেশন দরকার এখন, তাই তো। প্রার্থীর কাছে কি দাবি রাখবে? তবে আমার ফিউচার দেখবে আমাদের, একই আমি এটাই তো চাই। প্রার্থী সামনে রাস্তাঘাট দেখবে, আমরা দেখবে, আমাদের অসুবিধা দেখবে, এটাই তো। আর এখানকার যে এখন বিধায়িকা আছে চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখতে পেয়েছেন? কিনা কি বলবো, আর পেয়েছেন কি দেখতে? আর কি বলবো,
প্রার্থী পেয়ে পছন্দ হয়েছে মা? হুম হ্যাঁ, হ্যাঁ প্রার্থীর কাছে কি দাবি রাখবেন? এই যে আমাদের ভালো মতন থাকতে পেলেই হয়, এইটাই। যে এখানকার বিধায়িকা এখন আছেন, হ্যাঁ। তিনি এখানে এসেছিলেন? না এখনো দেখেছেন আসেনি, ওনাকে? আজকে আসেনি। মানে এমনিতেই 5 বছরে দেখেছেন, কাজে দেখেছেন ওনাকে কোথাও? হ্যাঁ বেশি একটা আসে না অত। আসে মাঝে সাঝে আসে, আসে ওখানে সব পুজো টুজো হলে আসে। তো এই যে দীপশিতা আসছে এবার বলছে যে ইয়াং প্রার্থী লাগবে, ইয়াং প্রার্থীর প্রয়োজন মনে হচ্ছে। যাদের হ্যাঁ ঠিক আছে। ঠিক। অনেকক্ষণ ধরে মালা নিয়ে দাঁড়িয়ে আছে তো ঠাকুমা, পড়াবে প্রার্থী আসলে? হ্যাঁ, প্রার্থী পছন্দ হয়েছে? হ্যাঁ, প্রার্থীর কাছে কি দাবি? হ্যাঁ, এত বছর যার কাছে গেছি তার কাছে যেমন থাকুক, অন্যখানে যেমন নয়। তো দীপশিতাকে এবার কি? তোমার দিয়ে দিই, না আমাকে না, ওই তো তোমার প্রার্থী আসছে। এই যে। তবে এই লড়াইটা মোটেই সহজ নয়। তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অর্থমন্ত্রী এবং এই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক। তিনি আবার ভোটের ময়দানে নেমেছেন এই দমদম উত্তর কেন্দ্রটি রিটেন করবার জন্য। বর্তমান প্রশাসন জেলা 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আজ আমাদের 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বাম ভোট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড দীপশিতা ধর ইতিমধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আপনার অঞ্চলে আপনাদের সঙ্গে দিদি, তোমাকে ফিল্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের একজন হেভিওয়েট ক্যান্ডিডেট চন্দ্রিমা ভট্টাচার্যের এগেনস্টে। এইটা কি কোথাও দাঁড়িয়ে তোমার ইন্টিমিডিয়েটিং বলে মনে হয়েছে? না, কারণ আমরা আলটিমেটলি ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে লড়ছি না, আইডিওলজির বিরুদ্ধে লড়ছি, পলিটিক্সের বিরুদ্ধে লড়ছি। সেখানে যেই লড়ুক না কেন সেটা খুব অন্যরকম আলাদা হবে না। দিদি, তোমাকে এই রাজনৈতিক ময়দানে বারংবার ব্যক্তি আক্রমণের মুখে পড়তে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখেছি, ফেসবুকেও দেখেছি, কেউ তোমার গায়ের রং নিয়ে বলেছে, কেউ তোমার লুকস নিয়ে বলেছে। এটা কি তুমি ফিমেল ক্যান্ডিডেট বলে আরো বেশি টার্গেটেড হচ্ছে? তাই বটে, ইয়াং ওম্যান তারা সবসময় অ্যাটাক করার, আক্রমণ করার খুব সফট টার্গেট হয়ে যায়। এবং যাদের পলিটিক্যালি কিছু বলার নেই, আমার বিরুদ্ধে তো ঘুষের অভিযোগ নেই, আমার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ নেই, টাকা মারার অভিযোগ নেই, কিছু তো একটা আমার বিরুদ্ধে বলতে হবে। সেই জন্য এই ধরনের ব্যক্তি আক্রমণ করছে, তাদের মধ্যে কিচ্ছু এসে যায় না। ইট মেক্স আস স্ট্রঙ্গার। আমার নাম দীপশিতা, আমি আপনাদের প্রার্থী। তা দিদি, এই প্রশ্নটা এইবার করাটা খুব প্রাসঙ্গিক, কারণ ভোটে বা যেহেতু ভেজ নন ভেজ অনেক রকম আছে। দীপশিতা ধর কি খেতে ভালোবাসে? চিংড়ি মাছ, পাঁঠার মাংস, মুরগির মাংস, এগুলোই মোটামুটি আমি প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছি। পশ্চিমবঙ্গের উন্নয়ন এমন হয়েছে যে এই এলাকার যে সরকারি প্রাথমিক স্কুলগুলো যাতে আগে ছেলেমেয়েরা পড়তে যেতে পারতো, সেই স্কুলগুলো বন্ধ হয়েছে। উন্নয়ন এমন হয়েছে যে আগে একটুখানি ভিতরে গিয়েই একটা আবর্জনার স্তূপ ঘেরা জায়গা রয়েছে, ওই জায়গাটা একটা সময় খেলার মাঠ ছিল। যে সমস্ত মানুষদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল তারা বলছিলেন একটা সময় মাঠে তারা খেলতেন, এখন ওখানে যান, ওখানে নোংরা আবর্জনা ছাড়া কিচ্ছু পাবেন না। একটা হোর্ডিং রয়ে গেছে খালি যে পিছনে খেলার মাঠ, পিছনে খেলার মাঠ লিখে একটা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে, উন্নয়ন হয়েছে।
দিদি, যখন 2024-এ আরজি করের ঘটনা হয় তখন দেখা গিয়েছিল তোমরা সবাই বৃহত্তর আন্দোলন করেছো, অভয়ার মা বাবার সঙ্গে তোমরা র্যালিতে গেছিলে, এবং এই বছর ভোটে দেখা যাচ্ছে সেই অভয়ার মা বাবাই বিজেপির সঙ্গে, যেই বিজেপি বিলকিস বানুর রেপিস্টদের গলায় মালা দেয়, সংবর্ধনা দেয়, বিলকিস বানু অবধিও যেতে so, হবে না। সেই পার্টির হয়ে অভয়ের মা বাবা এবার ভোটে দাঁড়াচ্ছে। যখন অভয়ের মা বাবাকে নিয়ে বিজেপির লোকেরা দিল্লি গেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে, তখনও তার সঙ্গে দেখা করেননি। ফলে বিজেপি যে আমি অন্য সমস্ত কিছু ছেড়ে দিলাম, অন্য সমস্ত অবজেক্টিভ প্রশ্ন যদি ছেড়ে দিই, একদম সাবজেক্টিভলি যদি আরজি করের প্রশ্নও দেখি, তাতেও সেখানে বিজেপির রোল কি, সিবিআই এর রোল কি? এখনও অবধি এমন কোনো কিছু তারা কথা বলতে পারলেন না যেটা পশ্চিমবঙ্গের পুলিশ যা বলেছে তার থেকে ভিন্নতর। তাহলে আলটিমেটলি যে কথা আমরা বলি যে তৃণমূল বিজেপির সেটিং বা তৃণমূল বিজেপি দুজনেই আসলে বাউন্ডারির এক সাইডে দাঁড়িয়ে আছে, সেটা তো প্রমাণিত সত্য। কাকিমাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, তার যা ব্যক্তিগত ক্ষতি হয়েছে তো অপূরণীয়, আমার তাতে কিছু বলার নেই। এবং উনি একজন ব্যক্তি হিসেবে তার যেখানে প্রাণ চায়, তিনি যা ঠিক মনে করেন তিনি তার জীবনে সেই সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু এটা আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিজেপি আরএসএস নারী সুরক্ষার ক্ষেত্রে ততটাই ভয়ঙ্কর যতটা তৃণমূল। তুমি এটা বললে, দুদিন আগে শতরূপদা একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে বারংবার বলা হচ্ছে যে বিজেপি জয়েন করছে যাতে তারা জাস্টিস পায়। উনি বলেছেন যে তাহলে কি জাস্টিস পাওয়ার জন্যই বিজেপিতে জয়েন করতে হবে, নাহলে কি এমনিতে পাওয়া যাবে না? তাহলে কথা তো তাই দাঁড়ালো যে বিজেপিতে যদি জয়েন না করা হয় তাহলে তাকে জাস্টিস পাওয়া যাবে না। খানিকটা ব্যাপারটা এরকমই যে আমি যদি সরকারের সঙ্গে বা ক্ষমতার সঙ্গে না থাকি তাহলে আসলে মানুষের জীবনের মূল্য নেই। অভয়ার যে ন্যায়ের কথা, সেটা তো এই ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকারই কথা। তিলোত্তমা যদি চাইতেন তাহলে ক্ষমতার পক্ষে থাকতে পারতেন, তাহলে এত কিছু হতোই না। তিলোত্তমা নিজের জীবন দিয়ে যে পজিশন, যে অবস্থানটা দাঁড় করিয়ে গেল, যে ক্ষমতার বিপক্ষে দাঁড়িয়েও সত্যি কথার জন্য প্রয়োজন হলে জীবন দেওয়া যায় কিন্তু আপোষ করা যায় না, এই কথা যদি আমরা মনে করি যে বিজেপিতে না গেলে আমরা ন্যায়টা পাবো না, তাহলে তো তার মেয়ের গোটা জীবনের যে পজিশন তারই উল্টো দিকে আমরা দাঁড়িয়ে পড়বো। দিদি, বিজেপি এইবার এক ক্যাম্পেনের মধ্যে যেটা আমরা দেখেছি, ওরা বারংবার বলছে যে ওরা যদি পাওয়ারে আসে তাহলে প্রেস ফ্রিডম থেকে আরম্ভ করে এমনি আর্টিস্টিক ফ্রিডম থেকে আরম্ভ করে অনেকটা বেশি হবে। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে স্কলার্স যেরকম উমার খালেদ, সার্জিল ইমাম, ওরা ট্রায়াল বিনা এখনও জেলে আছে। সোনাম ওয়াংচুক, উনি একজন এনভায়রনমেন্টালিস্ট, এতদিন উনি বিহাইন্ড দ্য বার্স ছিলেন। পশ্চিমবঙ্গের অন্যতম বিজেপির নেতা দিলীপ ঘোষ আগেরবার কি বলেছিলেন মনে আছে? যে এই বুদ্ধিজীবীদের একটু কোড়কে দিতে হবে না, রোগরে দিতে হবে, এরকম কিছু একটা বলেছিলেন। তো ওনারা তো পরিষ্কার বলেছেন বুদ্ধিজীবীদের ওনারা কী করতে চান আমরা সবাই পশ্চিমবঙ্গে দেখেছি। রাহুল অরুণোদয় ব্যানার্জি আমাদের বন্ধু, আমাদের কমরেড, আমাদের সাথী, মারা গেছেন। যেভাবে মারা গেছেন সেটাও খুব একটা যন্ত্রণার ব্যাপার। পুরো ব্যাপারটার মধ্যে নানা ধরনের গণ্ডগোল রয়েছে। তার মৃত্যুতে যে ধরনের উল্লাস এই আরএসএস বিজেপির লোকেরা করছিল, যে ভাষায় যে কদর্য আক্রমণ তার প্রতি করেছে, এরা প্রেস ফ্রিডম ছেড়ে দিন, এরা মানুষকে মানুষ পর্যন্ত মনে করে না, বিরুদ্ধ মতকে এরা একেবারে শেষ করে দিতে চায়, এটা নিকেশ করে দিতে চায়। তাদের কাছ থেকে আমরা কি আশা করব? দিদি, প্রতিকুর রহমান যখন টিএমসি জয়েন করলেন তখন এটা বারংবার বলা হচ্ছে যে সিপিএমে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে না এবং তাই জন্যে উনি টিএমসি জয়েন করেছেন। প্রতিকুরদা আমাদেরই একটা সাক্ষাৎকারে এসে বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে সবথেকে বড় কমিউনিস্ট। কংগ্রাচুলেশন টু হিম। একটা এমন কমিউনিস্ট পার্টিতে গেছে যেখানে দিদির অনুগামী না বললে, দাদার অনুগামী না বললে, অমুক দাদা জিন্দাবাদ, অমুক দিদি জিন্দাবাদ না বললে তার চেয়ার এদিক থেকে ওদিক হয় না। আমাদের অভিষেকে কিছু বলার নেই। আমরা জানি তৃণমূল কী, আমরা জানি আমরা কেন আমাদের পার্টি করি। আমরা এই পার্টিটা সুযোগ পাওয়ার জন্য, কোনো দাদার জন্য, কোনো দিদির জন্য করি না, একটা নির্দিষ্ট আদর্শবোধের প্রতি অবিচল থেকে করি। আমরা সেভাবেই করে যাবো। আচ্ছা, অনেক রাজনৈতিক প্রশ্ন তো হলো, এবার ব্যক্তি দীপশিতা ধর ফ্রি টাইমে কি করতে পছন্দ করে? ফ্রি টাইমই তো এখন নেই। আমি যদি এখন ফ্রি টাইমটা পেতাম তাহলে খুবই ভালো হতো। গান শোনা, ঘুমানো, ঘুমের চেয়ে ভালো ফ্রি টাইম আর কি মানে পাস। তোমার গান তো চারিদিকে শুনি, দু লাইন হবে না? না, আমার গলার এখন যা অবস্থা, এবং কালকে গান ইন্টারন্যাশনাল গেছি বলে যা যা সব লোকের কাছে শুনতে হয়েছে, আমি কদিন ঠিক করেছি একটু গান, কবিতা, আবৃত্তি এসব থেকে লোককে বিরতি দেবো। দিদি, তুমি যে এখানে পাওয়ারে আসবে, লোকের একটা ফিয়ার আছে। পাওয়ারে আসবো না, আমরা মানুষের প্রতিনিধি হব। তোমার প্রচারের মধ্যে একটা খুব জিনিস ইউনিক লাগলো, সেটা হচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়াটাকে এবার খুব মানে এভিডেন্টভাবে ইউজ হচ্ছে সোশ্যাল মিডিয়াটা, স্পেশালি লেফটের প্রচারে। এটা অনেকে কটাক্ষ করে বলেছে যে যেই লেফট এককালে কম্পিউটার ইউজেজ বন্ধ করার চেষ্টা করেছিল, সেই লেফট এবার সোশ্যাল মিডিয়াটাকে হাতিয়ার হিসেবে ইউজ করছে। সারা গোটা ভারতে প্রথম যে লোকটা মোবাইল মানে ফোনে হ্যালো বলেছিল, সেই লোকটার নাম জ্যোতি বসু। মানে এই বামপন্থীদের টেকনোলজির বিরুদ্ধে দাঁড়ানোর যে কথা, যে ভাষ্য, সেটা একেবারেই মিথ্যা, একেবারে ফ্লড ভাষ্য।
আমরা মনে করি অবশ্যই প্রযুক্তির উন্নতি হবে, প্রযুক্তির হাতে হাত ধরে আমরা এগিয়ে যাব, কিন্তু তার মানে প্রযুক্তির এই যে উন্মেষটা, সেটা সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষের শ্রম, তাদের জীবন, সেটার বিনিময় হবে না। প্রযুক্তি এবং যে মানুষ এই প্রযুক্তি তৈরি করছেন তারা হাতে হাত ধরে এগিয়ে যাবেন, এটা আমাদের ভিশন। এ নিয়ে কোথাও কোনো অসুবিধা নেই। এবং সোশ্যাল মিডিয়া আমরা চাই, আমরা মনে করি আরও যত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেভাবে আমরা পৌঁছে যাব। যেখানে মানুষ আছে সেখানে সিপিএম থাকবে। আর শেষ প্রশ্ন তোমার কাছে, 4 তারিখ মে মাসে তুমি কি করবে? রেজাল্ট বেরোনোর পর সেটা বোঝা যাবে। তবে আমি আশা করব এই অঞ্চলের মানুষের সঙ্গে আমরা আমাদের মুক্তি, আমাদের জয়, আমাদের ভালো থাকা লাল আবির মেখে উদযাপন করব। এই অঞ্চলে দাঁড়িয়ে আজকে বিকেল থেকেই সংগঠিত হচ্ছে, তা আমরা এখানে সমাপ্ত করব। দেখলেন আপনারা দীপশিতা ধরের প্রচার। মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে তাদের সামনে হাত জোড় করে তিনি ভোট চাইলেন। বললেন এইবার যাতে তারা লাল আবিরটা খেলতে পারে, কারণ অনেক দিন সেই লাল আবির খেলা হয়নি। বামেরা ঘুরে দাঁড়াতে পারে কি পারে না, তাদের শূন্যের খাতা এবার খোলে কি খোলে না, সবের প্রশ্নেরই উত্তর আমরা পাবো 4ই মে, এবং সেই দিনকার জন্য অধীর আগ্রহে আমরা সবাই বসে আছি। কিন্তু আপাতত দমদম উত্তর কেন্দ্র থেকে আমি তিতাস, ভিডিও জার্নালিস্ট রনি সাঁতরার সাথে নিউজ দ্য ট্রুথ NTT বাংলার জন্য।